হৃদয় আমার ওই 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 বুঝিত। শ্রীকৃষ্ণ যাকে বলা হচ্ছে পুরুষোত্তম, অথচ তিনি ত্রিভঙ্গ মুরারি। এই যে ত্রিভঙ্গে, বেন্ডে কে দাঁড়ায়? কোনো পুরুষ তো দাঁড়ান না। ট্রান্সজেন্ডার মানেই যে তারা শুধু করুণার জায়গায় দাঁড়িয়ে আছেন তা নন। সমান অধিকার পেলে তারাও মানে একই মেধা, বুদ্ধি, এবিলিটি, ক্যাপাসিটি একজন মানুষের যা থাকে। মহাভারতে অর্জুন যখন বৃহন্নলা হিসেবে যাচ্ছেন, তিনি কিন্তু রাজকন্যাকে শিক্ষা দিচ্ছেন, রাজপুত্র রাজকন্যাদের, এবং মানে নৃত্য, গীত শিক্ষা দিচ্ছেন। সুতরাং এই ধারণাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ট্রান্সজেন্ডারদের জায়গা কি ছিল আমাদের সমাজে। কোনো ডেটা নেই ডাক্তারদের কাছে, মানে এমবিবিএস যে সিলেবাস, তাতে কিন্তু ট্রান্স হেলথ বিষয়টি সেভাবে নেই। সেই সময় ইংরেজদের ভিক্টোরিয়ান মরালিটি দিয়ে তারা এই জেন্ডারের ফ্লুইডিটি বা এই যে দৈহিকভাবে পুরুষ অথচ অভিব্যক্তিতে নারী, এই ব্যাপারটাকে তারা বুঝতে পারেননি। এখন আমরা যে কালচারটা দেখছি, হিজড়া কালচার, এটা কিন্তু একটা প্রথা বা পেশা, এটা কিন্তু কোনো জেন্ডার আইডেন্টিটি নয়। এই হিজড়া পেশাই বা এই প্রথাটাই কিন্তু একমাত্র স্পেস যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ট্রান্সজেন্ডার মানুষদেরকে আশ্রয় দিয়েছেন। আমার নিজের ট্রান্সজেন্ডার হিসেবে নিজে যে অসুবিধেগুলো বা বাধাগুলোর সম্মুখীন হচ্ছি, আমার সবসময় লক্ষ্য থাকে যে সেই রাস্তাটা যাতে আমার মাধ্যমে তৈরি হয়, আমি যেটা ফেস করছি আমার পরবর্তী ট্রান্সজেন্ডার ভাই বোনেদের যাতে একই বাধা ফেস না করতে হয়। তো বকুল ফুলের ধারণাটা ছিল যে এই মেয়েদের তৈরি শাড়ি এবং তাদের তৈরি হাতের কাজের জিনিস তাদের গল্পের সঙ্গে, কারণ ওই একটাই তাদের কিন্তু এক্সপ্রেশন জীবনের, ওই আর্টটাই। তার বাইরে তার নিজেদের কথা বলার কোনো পরিসর নেই, নিজের কল্পনাকে মুক্তি দেওয়ার কোনো পরিসর নেই। যবে থেকে একটি শিশু তার নিজের সম্পর্কে বুঝতে শুরু করে, তবে থেকেই কিন্তু আমি জানতাম আমি একটি মেয়ে। মানে আমাকে আশপাশ থেকে বলা হতো যে না, তুমি একটি ছেলে। সমস্ত জীবন সকলের ছি ছি শুনিয়া মানে আমিও নিজেকে একটা ছিছির ঊর্ধ্বে কিছু ভাবতে পারি না। আসে হৃদয় আমার। নমস্কার, রংধনু কথা গল্প আসরের আরও একটি নতুন পর্ব নিয়ে আমি অপরাজিতা আপনাদের সামনে। আজকে আমাদের অতিথি অনুপ্রভা দাস মজুমদার। নমস্কার অনুপ্রভা, তোমাকে আমাদের রংধনু কথা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। অনেক ধন্যবাদ। তুমি সময় বার করে এসেছো আমাদের সঙ্গে আজকে একটু গল্প করতে, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কেমন আছো? খুব ভালো, খুব ভালো। তুমি কেমন আছো? ভালো আছি। দারুণ লাগছে তোমাকে দেখতে। থ্যাংক ইউ। তোমাকেও। থ্যাংক ইউ। খুব সুন্দর। কোনটা ছেড়ে কোনটা বলবো, পুরো মাথা থেকে পা অবধি একদম দুর্দান্ত। এখন তোমার কি নিয়ে ব্যস্ততা চলছে, কি কি কাজ চলছে, যদি একটু আমরা এখনকার কাজ দিয়েই শুরু করি গল্পটা। ঠিক। তুমি তো জানোই আমি সোশ্যাল ডেভেলপমেন্ট ফিল্ডে রয়েছি, এটাই আমার প্রফেশন, এবং আমার কাজের ক্ষেত্র মানে একটা ক্ষেত্র হচ্ছে ট্রান্সজেন্ডার রাইটস। তো আমি মূলত যে বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করছি সেটা হচ্ছে ট্রান্সজেন্ডার হেলথ। মানে আমাদের দেশের বর্তমান স্বাস্থ্যের পরিকাঠামো যদি দেখি, তাতে কিন্তু ট্রান্সজেন্ডার হেলথ বিষয়টা ভীষণভাবে অবহেলিত। মানে হাসপাতালে ট্রান্সজেন্ডারদের জন্য আলাদা ওয়ার্ড না থাকা থেকে শুরু করে ট্রান্সজেন্ডাররা যে ডিসক্রিমিনেশন ফেস করেন
একদম রিসেপশন লেভেল থেকে ডাক্তারদের লেভেল অবধি তাতে কিন্তু তারা অ্যাভয়েড করেন মেনলি, যতক্ষণ না পরিস্থিতি খুব সিরিয়াস হচ্ছে ততক্ষণ ডাক্তার দেখানোই অ্যাভয়েড করেন। আমাদের একটা সার্ভে হয়েছিল, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন করেছিলেন, সেখানেও এই তথ্য উঠে এসছে যে 99% ট্রান্সজেন্ডার যতক্ষণ না তাদের খুব গুরুতর শারীরিক কন্ডিশন হচ্ছে ততক্ষণ যেতে চান না, বিকজ অফ দিস ডিসক্রিমিনেশন। আর এটা তো ফ্যাক্ট যে সাধারণ মানুষ কখন ডাক্তারের কাছে যান, যখন তাদের শরীর খারাপ হয়। কিন্তু ট্রান্সজেন্ডারদের ক্ষেত্রে তাদের তো পুরো জীবনটাই ডাক্তার নির্ভর, যারা ট্রানজিশনে যাচ্ছেন, ফিজিক্যাল ট্রানজিশনে যাচ্ছেন। সেখানে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি থেকে শুরু করে তাদের বিভিন্ন যে সার্জারি বা এই সম্পর্কিত অন্যান্য যে মেডিকেল হেল্প, তাতে পুরোটাই ডাক্তারের সুপারভিশনে থাকতে হয়। যেটা আমাদের কিন্তু এখনো অবধি আমাদের পরিকাঠামোগত যে খুব সাপোর্ট রয়েছে, ট্রান্স ফ্রেন্ডলি পরিষেবা রয়েছে তা নয়। ফলত এই জায়গাটা নিয়ে কাজ করার খুব খুব দরকার, কারণ অ্যাক্সেস টু হেলথ ইজ রাইট টু লাইফ। সেখানে এমনও দেখা গেছে যে হয়তো গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো ট্রান্সজেন্ডারের, কিন্তু তাকে কোন ওয়ার্ডে রাখা হবে, মেল না ফিমেল, এই ডিসিশন নিতে নিতেই আমাদের রাজ্যে প্রাণ চলে গেছে। এইরকম ঘটনা কিন্তু ঘটেছে। তো আমরা যেটা শুরু করেছি 2019 থেকে অন্তর বলে একটি ইনিশিয়েটিভ। অন্তর মানে অন্তর এবং হিন্দিতে অন্তর মানে যে কি বলবো, যে ভাগ, হ্যাঁ, সেইটা মিলিয়ে অন্তর রাখা হয়েছে। এটা শুরু হয়েছিল ট্রান্সজেন্ডারদের বিনামূল্যে প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইড করা, তারপর ধীরে ধীরে তাতে এন্ডোক্রিনোলজি সাপোর্ট, মেন্টাল হেলথ সাপোর্ট এগুলো যুক্ত হয়েছে, সেগুলো যুক্ত করা গেছে। যেরকম আমাদের প্রতি মাসে এরকম করে হেলথ ক্যাম্প হয়। ইচ্ছে আছে যে একটা পুরো 360 ডিগ্রি ট্রান্স হেলথ কেয়ার সিস্টেম, বলতে পুরো 360 ডিগ্রি একটা হেলথ কেয়ার সিস্টেম, যেটা আমাদের দেশে একটা রোল মডেল হতে পারে যে ট্রান্সজেন্ডার হেলথকে কিভাবে অ্যাপ্রোচ করা উচিত। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টি, মানে জীবনের ব্যাপার, একদম প্রাণের ব্যাপার। কোনো কাজই তো আমরা এগোতে পারবো না যদি শরীর নিয়ে আমরা না এই খুবই বেসিকেই যদি না অ্যাড্রেস করতে পারি। এবং সবথেকে বড় কথা, কোনো ডেটা নেই ডাক্তারদের কাছে, মানে MBBS যে সিলেবাস তাতে কিন্তু ট্রান্স হেলথ বিষয়টি সেভাবে নেই। ফলত USA বা UK এই সব জায়গাগুলোতে যেরকম আমরা দেখি একদম ট্রান্স স্পেশালাইজেশন, একটা আলাদা মেডিকেল স্ট্রিম আছে, কিন্তু আমাদের দেশে ডাক্তাররাই ট্রান্স হেলথ বিষয়টাতে খুব একটা অভিজ্ঞ নন। মানে আমাদের যেহেতু একদম আইডিয়ালি যিনি নিজেকে ট্রান্সজেন্ডার হিসেবে আইডেন্টিফাই করছেন, আইডিয়ালি এই ট্রানজিশনটা পিউবার্টি হিট করার আগে শুরু হয়ে যাওয়া উচিত। হ্যাঁ, যখন বয়ঃসন্ধি আসছে তার আগে থেকে, কারণ বয়ঃসন্ধি মুহূর্তটাতে ডিসফোরিয়া সাংঘাতিকভাবে হয়। মানে ধরুন যিনি ট্রান্স নারী, তার যখন ফেসিয়াল হেয়ার আসছে বা তার কাঙ্ক্ষিত শারীরিক পরিবর্তনগুলো যখন আসছে না, বরং উল্টোটা আসছে, সেই সময় মারাত্মক ডিপ্রেশন, সুইসাইডাল টেন্ডেন্সি এগুলো আসে। বা উল্টো দিকে ট্রান্স ম্যান, যিনি নারী শরীরে নিজেকে পুরুষ মানে পুরুষ যিনি নিজেকে আইডেন্টিফাই করছেন, তার ক্ষেত্রে ওই পিরিয়ড, ব্রেস্ট ডেভেলপমেন্ট এই বিষয়গুলো তার কাছে মারাত্মক ওই পরিবর্তনটা যে দরকার মেডিকেল ইন্টারভেনশনগুলো তারা তখন তো পাচ্ছে না, কারণ জানা নেই, একদম সচেতনতা নেই পরিবার থেকে, সেই সময়টা ভীষণভাবে কোনো সাপোর্ট নেই, প্লাস সোশ্যাল সাপোর্ট নেই। এই জায়গাগুলোতে মানে এই যে ট্রানজিশন তো অনেক ধরনের, ফিজিক্যাল, সোশ্যাল, লিগাল, হ্যাঁ, এই যখন আমরা বলি জেন্ডার অ্যাফার্মেশন কেয়ার, তখন এই সবটুকুকে মিলিয়ে কিন্তু জেন্ডার অ্যাফার্মেশন কেয়ার, যেটার এখনো অবধি আমাদের দেশে কিন্তু এরকম কোনো সেন্টার অফ এক্সেলেন্স নেই যেখানে পুরো একটা সর্বাঙ্গীন বিষয়কে
নিয়ে টেক কেয়ার করা হয়। তো প্রান্তকথার কাজ নিয়ে একটু যদি বলো, অনেক দর্শক বন্ধুরা তো শুনতে ঠিক চাইবেন। আমার প্রায় 10 বছর হয়ে গেল এই সোশ্যাল ডেভেলপমেন্ট ফিল্ডে, এবং সেটা কিন্তু প্রান্তকথার হাত ধরেই। আমি 2016 থেকে প্রান্তকথার সঙ্গে যুক্ত, যদিও প্রান্তকথার বয়স প্রায় 20। প্রান্তকথা মূলত প্রান্তিক ইউথদেরকে নিয়ে কাজ করে, যে মার্জিনালাইজড কমিউনিটি যে ইউথরা রয়েছে, এবং প্রান্তকথা একটি ইউথ অর্গানাইজেশন। আমরা জানি যে আমাদের দেশের বর্তমানে যে জনসংখ্যা তার অর্ধেকের বেশি ইউথ, এবং ইউথদের জন্য আলাদা করে কোনো যে পরিসর, ভাবনা চিন্তা, তাদের পয়েন্ট অফ ভিউকে মাথায় রেখে যে খুব একটা পরিসর আমরা দেখতে পাই তা নয়। আমরা মূলত দেখি যে যে পরিসরগুলোতে ইউথরা থাকে, যেমন ফ্যামিলি, ফ্রেন্ডস বা এডুকেশন, বা ধরা যাক কেরিয়ার, হ্যাঁ, বা লেজার, এই জায়গাগুলোর ডিজাইন যদি আমরা দেখি, সেটা কিন্তু সেই স্পেসগুলোতে খুব কো ক্রিয়েশনের ব্যাপার নেই, খুব রিজিড এই স্পেসগুলো। হ্যাঁ, সেখানে একজন ইউথ সে যেভাবে মানে নিজে সে যেভাবে চারপাশকে দেখছে, সে যে পরিবর্তনগুলো হওয়া প্রয়োজন বলে মনে করছে তার নিজের জীবনে, সমাজে, পরিবেশে, সেই ভাবনা চিন্তাগুলোকে যে এখনো খুব একটা অ্যাপ্রিসিয়েট করা হয় তা নয়। এবং এখানে আরও একটা বিষয়, মানে রাজনৈতিকভাবেও যদি আমরা দেখি, মানে আমাদের যে পলিটিক্স, মেইন স্ট্রিম পলিটিক্স, বা যে আমাদের যে রাজনীতি, সেখানেও কিন্তু ইউথ পার্টিসিপেশন খুব কম। যে নেতা নেত্রীদের আমরা দেখি তাদের বয়স কিন্তু 50-এর ওপরে, ফলত স্বাভাবিকভাবে ইউথদের সঙ্গে একটা গ্যাপ তৈরি হয়ে যাচ্ছে। এটা স্বাধীনতার পরবর্তী সময় থেকেই আমরা দেখছি। ফ্রিডম মুভমেন্টের সময় যেভাবে ইউথরা পার্টিসিপেট করেছিল স্বাধীনতা আন্দোলনে, তার পরবর্তী সময় থেকেই কিন্তু আমাদের মানে এই স্পেসগুলো ভীষণ বয়স্ক লোকেদের দ্বারা অকুপাইড। সেখানে যে খুব ইউথ রিপ্রেজেন্টেশন আছে সেটা নেই। তো প্রান্তকথার কাজটা মূলত ইউথদেরকে সেই পরিসরটা দেওয়া, যে পরিসরে তাঁরা নিজেদের ভাবনা চিন্তা, নিজেদের এক্সপেরিমেন্ট, সোশ্যাল ভিউজ, এগুলো নিয়ে চর্চা করতে পারে, একটা নার্চারিং স্পেস। তো আমিও একজন ইউথ হিসেবেই প্রান্তকথায় এসেছিলাম। প্রান্তকথার একটা জার্নি আছে মেল্টিং পট বলে, যেটা 1 বছরের একটা ইউথ লিডারশিপ জার্নি। তো যেখানে যেটা বলছিলাম যে প্রান্তকথার যে মূল দর্শন, এই যে স্টোরিজ ফ্রম মার্জিন, প্রান্তকথা, প্রান্তের যে কথা হয়ে ওঠা, আমাদের প্রত্যেকের নিজস্ব প্রান্তিকতার যে জায়গাগুলো, সেইগুলোকে যখন আমরা শেয়ার করতে থাকি এবং বুঝতে পারি যে না, আমি একা নই, আমার মতো এরকম অনেকে রয়েছে যে হয়তো আমার থেকেও বেশি স্ট্রাগল করছে, এবং এটা না একটা এই শেয়ারিংয়ের মধ্যে দিয়ে একটা এম্পাওয়ারিং স্পেস তৈরি হয়, একটা এমপ্যাথি জায়গা তৈরি হয় পরস্পরের মধ্যে। আর তোমার যন্ত্রণাটাও তো তখন কমবে, সেটাই তো উদ্দেশ্য। তো একসাথে সকলে পরস্পরের কথা শুনলে, একে অপরের কথা শুনলে, যে ওর প্রান্তিকতার সঙ্গে যেভাবে ফাইট করছে, আমার পরিস্থিতিটা সেইটা শেখার একটা কো লার্নিং, হ্যাঁ, একটা স্পেস তৈরি হয়। তো এই ইউথ লিডারশিপ জার্নিটার পরে প্রত্যেক ইউথ যারা পার্টিসিপেট করছে তাদের যে কোনো এক বা একাধিক অ্যাকশন, সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট করার সুযোগ থাকে। মানে তাদের প্রত্যেকের নিজের জীবনের যে অনুভব, এবং তারা এই জার্নিটার মধ্যে দিয়ে যা শিখলো, যা অনুভব করলো, সেইটা থেকে বা কি চেঞ্জ তারা সমাজে আনতে চায় বা নিজের জীবনে, নিজের পরিবারে আনতে চায়, সেইটা নিয়ে একটা সোশ্যাল অ্যাকশন প্রজেক্ট করার সুযোগ থাকে, যেটা সাপোর্ট করে প্রান্তকথা।
যতদিন না সেটা সেলফ সাস্টেইন হচ্ছে, সেটার মানে মেন্টরিং গাইডেন্স থেকে শুরু করে কিভাবে ফাইন্যান্সিয়াল করবে, হ্যাঁ যা সমস্ত যা দরকার সাপোর্টটা। সেইটা করে। তো অন্তর যেরকম এইখান থেকেই উঠে আসা একটা প্রজেক্ট। এরকম অনেক প্রজেক্ট কিন্তু ইউথরাই রান করছে। বাহ, প্রান্তকথার যেরকম নিজস্ব কোনো প্রজেক্ট নেই, প্রান্তকথা একদম এই ইউথদেরকে ইনভেস্ট করে যারা ভবিষ্যৎ এবং যারা সমাজ পরিবর্তন করবে। তো এইটা হচ্ছে প্রান্তকথার মূলত কাজ, ইউথদেরকে নার্চার করা, তাদেরকে তাদের প্রতি ইনভেস্ট করা। মানে এটা একদম ওই চারা গাছের মতো, যখন সেই বীজটাকে চারা গাছটাকে যখন যত্ন করা হয়, তার গ্রোথের মানে সে নিজে গ্রো করলে কিন্তু অটোমেটিক্যালি চারপাশের চেঞ্জ হবে, এমন নয় যে তাকে গিয়ে কিছু করতে হচ্ছে। একটা সিস্টেম তৈরি হয়ে যায় যাতে সেটাই প্রচেষ্টা। খুবই ভালো, চলতে থাকুক। 20 বছর হয়েছে প্রান্তকথার, আরো আরো অনেক 20 আসুক প্রান্তকথার। আমার মনে হয় তুমি গেছিলে, আমরা জানি বছর 2 আগেই অন্তর নিয়েই দিল্লিতে একটা খুবই বড় সামিটে তুমি গেছিলে, সেটা নিয়ে একটু বলো, কিছু কথা বলতে গিয়েছিলে। আমাদের 2023-এ ভারতে যখন G20 সামিট হলো, তখন মিনিস্ট্রি অফ হেলথ এবং মিনিস্ট্রি অফ উইমেন অ্যান্ড চাইল্ড এম্পাওয়ারমেন্ট, এই দুটো ডিপার্টমেন্ট থেকেই আমাকে অ্যাজ আ ট্রান্সজেন্ডার ইউথ আইকন হিসেবে সিলেক্ট করা হয় এই ট্রান্স হেলথ বিষয়টা নিয়ে কথা বলতে। তো সেখানে এতগুলো দেশের রিপ্রেজেন্টেটিভের সামনে এই যে আমাদের দেশ কিভাবে, মানে এটা আমার কাছে এবং মানে আমার মতো মানুষজনের কাছেও একটা বড় পাওয়া যে ভারতবর্ষ মানে ট্রান্স হেলথ বিষয়টিকে ইনক্লুড করেছেন এবং কিভাবে কাজ করছেন, সেটা মানে সেটা একজন দেশের নাগরিক হিসেবে আমি যেমন গর্বিত, তেমনি এটা সেই এই পরিসরগুলোতে ট্রান্স ভয়েসের উঠে আসা পলিসি মেকিংয়ে এই ধরনের ইন্টারন্যাশনাল জায়গায়, মানে এটা তো একটা ন্যারেটিভও শিফট করে আমাদের সমাজে ট্রান্সজেন্ডারদেরকে যেভাবে দেখা হয়। হ্যাঁ, এটা তো একটা বিশাল ন্যারেটিভ শিফট। তো সেটাই যে ট্রান্সজেন্ডার মানেই যে তারা শুধু করুণার জায়গায় দাঁড়িয়ে আছেন তা নন, সমান অধিকার পেলে তারাও মানে একই মেধা, বুদ্ধি, এবিলিটি, ক্যাপাসিটি একজন মানুষের যা থাকে, যা পোটেনশিয়াল থাকে, সেইটা সকলের আছে। যে জায়গাটা ল্যাক সেটা হচ্ছে সমানাধিকার। সেইটা পেলেই মানে সবাই সমানভাবে কন্ট্রিবিউটও করতে পারে, সমাজে এগোতে পারে, কন্ট্রিবিউট করতে পারে। তোমার এই অধিকারের কথা থেকে বেশ কিছু অসম্ভব কাজকে সম্ভব করেছো, তোমার হাত ধরে হয়েছে, এবং আমার মনে হয় আরও অনেকেই সেটার জন্য খুবই উপকৃত। পাসপোর্ট এবং পরিচয়পত্রের মধ্যে পাসপোর্ট পাওয়ার একটা বিশাল সমস্যা ছিল, আধারের সমস্যা ছিল, সেইগুলো নিয়ে যদি একটু তুমি বলো, কিভাবে লড়াইটা তুমি করলে, তুমি কি একাই ছিলে, কিভাবে তুমি কাদের পাশে পেলে সেটা? আসলে আমাদের যে বর্তমান আইন 2019-এ ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এসছে, মানে আমরা তো নাগরিক অধিকারই পেলাম 2014 সালে সুপ্রিম কোর্টের নালসা ভার্ডিক্টের পর। তারপর থেকেই তো মানে ভোটাধিকার, এই যাবতীয় বিষয়গুলো, এবং ভারতবর্ষের আর 5 জন নাগরিকের যা যা অধিকার, সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বললেন যে ট্রান্সজেন্ডারদেরকেও এই সমস্ত অধিকারের অন্তর্ভুক্ত করতে হবে, কারণ এই একটা গোষ্ঠী যারা মানে শতাব্দীর পর শতাব্দী ধরে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে একটু বলার যে আমরা এখন আমাদের সমাজে ট্রান্সজেন্ডারদের যে অবস্থান দেখি, সেটা কিন্তু একেবারেই ব্রিটিশ শাসন আসার পরে। তার আগেও মানে যেরকম মানে আমাদের মহাকাব্যগুলোতে ট্রান্সজেন্ডারদের রেফারেন্স যখন পাই, সেইখানে তো যেরকম শিখণ্ডিনী থেকে শুরু করে রামায়ণে পাচ্ছি, মহাভারতে পাচ্ছি, শিখণ্ডিনী যোদ্ধা ছিলেন এবং মানে ওই স্ত্রী থেকে যেহেতু পুরুষ হয়েছিলেন, রাজপুত্র ছিলেন দ্রুপদ,
রাজ্যের রাজপুত্র, সেখানে তো বোঝা যায় এই চরিত্রগুলো থেকেই যে অবস্থান কেমন ছিল সামাজিক। তো সেটা তো বা আমরা কামসূত্রে পাচ্ছি যে তৃতীয়া প্রকৃতির কথা, মানে বাৎসায়ন, এই যে কামসূত্র সেটা তো বাৎসায়নের সম্পাদিত, মানে যা যা এইরকম শাস্ত্র ছিল সেটা সম্পাদনা করেন, কালেক্ট করেন, তার মানে তারও আগে থেকে এই তৃতীয় প্রকৃতি। তারপর জৈন স্ক্রিপচারে আমরা দেখছি যে সেখানে বলা হচ্ছে দুটো লিঙ্গ হয়, একটা দেহলিঙ্গ এবং একটা ভাবলিঙ্গ। তো কত পুরনো, মানে ওয়েস্ট যেভাবে ম্যাসকিউলিনিটি এবং ফেমিনিটিকে দেখে এবং আমাদের প্রাচ্য যেভাবে এই জেন্ডারকে দেখে সেটা কিন্তু একদম আলাদা। মানে শ্রীকৃষ্ণ যাকে বলা হচ্ছে পুরুষোত্তম, অথচ তিনি ত্রিভঙ্গ মুরারি। এই যে ত্রিভঙ্গে, বেন্ডে কে দাঁড়ায়? কোনো পুরুষ তো দাঁড়ান না, মানে আমাদের এখনকার সংজ্ঞা অনুযায়ী। বা আমাদের যে দেবী এবং দেবতাদের এই যে কুণ্ডল বা যাবতীয় গয়না, বড় চুল, পোশাক, এগুলো কিন্তু খুব ওই ম্যাসকিউলিনিটি বা যেভাবে পাশ্চাত্যের একটা ধারণা এখন প্রভাবিত হয়ে যাচ্ছে সেটা নয়। আমরা জেন্ডারকে ওইভাবে কখনো দেখিনি। এবং এটা তো গেল একদম ঐতিহাসিক যুগের আগের কথা আমি বলছি, কিন্তু যদি আমরা মুঘল পিরিয়ডেও দেখি, মুঘল পিরিয়ডেও কিন্তু জাহাঙ্গীরনামা, বাবরনামায় দেখা যাচ্ছে যে সেই সময় যারা ট্রান্সজেন্ডাররা ছিলেন, ট্রান্সজেন্ডার টার্মটা তো খুব নতুন, তখন এই টার্মটা ছিল না, কিন্তু যে লোকাল শব্দগুলো ছিল যেমন খোয়াজা সেরা বা এই ধরনের শব্দ, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে ট্রান্সজেন্ডার ব্যক্তিরা সম্রাট বা বাদশার অ্যাডভাইজার থেকে শুরু করে তারা দৌত্য করছেন, তারা গুপ্তচর হচ্ছেন, সেনাপতিত্বে তাদের দেখা যাচ্ছে, হারেমের দায়িত্বে তো দেখা যাচ্ছেই, রাজপুত্র রাজকন্যার শিক্ষার দায়িত্বেও থাকছেন। ইভেন মহাভারতে অর্জুন যখন বৃহন্নলা হিসেবে যাচ্ছেন, তিনি কিন্তু রাজকন্যাকে শিক্ষা দিচ্ছেন, রাজপুত্র রাজকন্যাদের, এবং মানে নৃত্য গীত শিক্ষা দিচ্ছেন। সুতরাং এই ধারণাগুলো থেকে আমরা বুঝতে পারি যে ট্রান্সজেন্ডারদের জায়গা কি ছিল আমাদের সমাজে। এবং মুঘল পিরিয়ডেও তারা প্রচুর সম্পত্তির মালিক, তারা মসজিদ তৈরি করছেন, হ্যাঁ, শিক্ষাক্ষেত্র তৈরি করছেন, এবং স্পিরিচুয়াল লিডারদেরও আমরা পাচ্ছি ট্রান্সজেন্ডার, যার নামে মসজিদ আছে দিল্লিতে। এবার এই রাজনীতি থেকে স্পিরিচুয়ালিটি, জাস্ট জগৎটা দেখো, হ্যাঁ, এই সমস্ত জায়গায় ট্রান্সজেন্ডাররা তাদের যে নিদর্শন রাখছেন, মানে এমনিতেই মানে একটা কি বলবো, খুব খুব এই বাবরনামা বা জাহাঙ্গীরনামায় এই রকম ট্রান্স ব্যক্তিত্বদের রেফারেন্স উঠে আসা মানে ভাবতে হবে তারা কতটা পাওয়ারফুল, যে একজন সম্রাটের জীবনীতে তাদের নাম উঠে আসছে, যে তাদেরকে ইগনোর করা যাচ্ছে না। হ্যাঁ, তো তারপরে যখন ব্রিটিশরা এলো 1871-এ, তারা সেই সময় যে কমিউনিটিরা ব্রিটিশের অভিসন্ধি বুঝতে পেরে তাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল, এই রকম যেরকম বেদিয়া কমিউনিটি, সাঁওতাল কমিউনিটি, এই রকম 21টি ট্রাইবকে কিন্তু তারা ক্রিমিনাল ট্রাইব অ্যাক্টের আন্ডারে আনেন। এবং ক্রিমিনাল ট্রাইব বলতে জন্মসূত্রেই তারা ক্রিমিনাল, এই রকম। তাতে ট্রান্সজেন্ডার কমিউনিটিও আসে, কারণ সেই সময় ইংরেজদের ভিক্টোরিয়ান মরালিটি দিয়ে তারা এই জেন্ডারের ফ্লুইডিটি বা এই যে দৈহিকভাবে পুরুষ অথচ অভিব্যক্তিতে নারী, এই ব্যাপারটাকে তারা বুঝতে পারেননি। ফলে তো তখন থেকে এই যে কোয়ার টার্মটা নিয়ে আসা, এবং ক্রিমিনাল ট্রাইব অ্যাক্টের মধ্যে দিয়ে কি হলো, তাদের সামাজিক সমস্ত রকম সুযোগ সুবিধে বন্ধ হয়ে গেল। ইভেন কোনো চাকরি নেই, মানে যা যা সোশ্যাল সিকিউরিটি থাকে, তাদের খাদ্য সংস্থান, চাকরি, যাবতীয়, এবং তাদেরকে যারা চাকরি দেবে তারাও অপরাধী, এই রকম একটা আইন নিয়ে এসে তাদের সমস্ত রকম সোশ্যাল অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হলো। এখন আমরা যে কালচারটা দেখছি, হিজড়া কালচার, এটা কিন্তু একটা প্রথা বা পেশা, এটা কিন্তু কোনো জেন্ডার আইডেন্টিটি নয়। অধিকাংশ মানুষ যেটা ভুল করেন,
খুবই দরকার। তো এই যে এখন আমরা এই কাস্টমগুলো দেখছি, এটা কিন্তু তখন থেকে আসা, যে এই মানুষগুলো কিভাবে তারা বাঁচবেন, তাদের নিজেদের সার্ভাইভালের জন্য এই কাস্টমগুলো তারা নিয়ে এলেন, এবং অনেক মিথ তৈরি হলো, নিজেদের ভাষা তৈরি হলো বিকজ অফ দেয়ার ওন সার্ভাইভাল। এবং বুঝতে হবে এই হিজরা পেশাই বা এই প্রথাটাই কিন্তু একমাত্র স্পেস যারা শতাব্দীর পর শতাব্দী ধরে ট্রান্সজেন্ডার মানুষদেরকে আশ্রয় দিয়েছেন, হোল্ড করেছেন, কারণ তার বাইরে কোনো সামাজিক পরিসর ছিল না ট্রান্সজেন্ডারদের জন্য এই 2014 আগে অবধি। তো সেইটা একটা কি জায়গা, লড়াই করতে হয়েছে হ্যাঁ, প্রত্যেককে, হ্যাঁ, মানে মানে মানসিক সাংঘাতিক সেইটা যখন 2014 সালে মহামান্য সুপ্রিম কোর্ট নালসা ভার্ডিক্ট কমিউনিটিকে আনলেন রিকগনাইজ করে এবং ট্রান্স কমিউনিটিকে একদম সমাজের মূল স্রোতে, মূল পরিসরে সমস্ত রকম Include করলেন, সুযোগ সুবিধার ক্ষেত্রে ইনক্লুড করার কথা হলো, তখন থেকেই আস্তে আস্তে সরকারিভাবেও এই প্রক্রিয়াটা শুরু হতে থাকলো। তার একটা হচ্ছে 2019 সালে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এলো, এবং তাতে ট্রান্সজেন্ডার আইডি কার্ডের বিষয়টি এলো, যে ট্রান্সজেন্ডার হিসেবে যারা নিজেদেরকে আইডেন্টিফাই করছেন তারা তাদের পরিচয়পত্র হিসেবে ট্রান্সজেন্ডার আইডি কার্ড লাগবেই, দরকার তো না। এবং এই ট্রান্সজেন্ডার আইডি কার্ডের মাধ্যমে কিন্তু তার যে জেন্ডার, মানে তার জেন্ডার আইডেন্টিটি, নাম, যেগুলো সমস্ত তার অন্যান্য লিগ্যাল পরিচয়পত্রে যে চেঞ্জ, সেটাই ট্রান্সজেন্ডার আইডি কার্ডের মধ্যে দিয়েই হবে। এবার আমি যখন ট্রান্সজেন্ডার আইডি কার্ডের জন্য আবেদন করি এবং সেটা নিই, তারপর যখন আমি আধার, ভোটার ইত্যাদিগুলোতে চেঞ্জ করার কথা, মানে চেঞ্জ করানোর জন্য অ্যাপ্লাই করি, তখন দেখি যে কোথাও, মানে আধারে, ভোটারে, প্যানে কোথাও এই ট্রান্সজেন্ডার আইডি কার্ডকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে এই আইডি কার্ডের কোনো উল্লেখ নেই। ইভেন এই ডিপার্টমেন্টগুলো জানতেন না সেই সময় অবধিও যে এটা কি। ফলত তারপর আধার অথরিটির সঙ্গে যোগাযোগ করে তাদের, কি অদ্ভুত, দেখো সুপ্রিম কোর্টের রায় আসার পরও 5 বছর একটু কেটে এসে যাওয়ার গেছে। পরও তখনও মানে এটা নেই, এই বিষয়টা নিয়ে কোনো। আনফরচুনেটলি এবার এত বড় দেশে মানে সংখ্যাগরিষ্ঠের বিষয় তো নয়, এটা একটা সংখ্যালঘু কমিউনিটির ব্যাপার, সেইগুলোকে এরকম পুশ করতে করতেই এগোয় আর কি সব কিছু। তো তখন আধার অথরিটির সঙ্গে কথা বলে আধারের যে অপশনস, যে ভ্যালিড ডকুমেন্ট, মানে ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্টসের যে লিস্ট, তাতে ইনক্লুড করা, এবং সেইটা করার পর আমার নিজের আধার পাওয়া, ভোটার পাওয়া, প্যান কার্ড পাওয়া। তারপর গিয়ে আমার ইউকে থেকে একটা ইনভিটেশন এসেছিল যে ট্রান্সজেন্ডার ইস্যুটি নিয়ে ওখানে বলার জন্য। তো তখন যখন আমি পাসপোর্টের জন্য আবেদন করি, তৎকালে পাসপোর্ট অথরিটি আমায় বলেন যে আমাদের কাছে এই কোনো তথ্য নেই, সুতরাং আমরা এই কার্ডটিকে অ্যাজ এ ভ্যালিড ডকুমেন্ট অ্যাকসেপ্ট করতে পারবো না। তো বলাই বাহুল্য, আমার সেই আমন্ত্রণটায় আমি যেতে পারি না। এবং তখন যে হায়ার অথরিটি, তাদেরকে আমরা বলি যে দেখুন, আধারের ক্ষেত্রেও এই ইন্টারভেনশনটা আমরা করেছিলাম, এবং ওনারা তাদের হায়ার অথরিটির কাছে ব্যাপারটা এসকেলেট করে কিন্তু করেছিলেন। তো আপনি কাইন্ডলি এটাকে কমিউনিকেট করুন যে এই গ্যাপটা এখানে রয়েছে। তো তারা সেই সময় সেটা করতে রাজি ছিলেন না, ফলত আমায় বাধ্য হয়ে হাইকোর্টে যেতে হয়, এবং হাইকোর্ট থেকে অবশেষে এই গত বছর এই রায়টা, মানে এই বছরই এই রায়টা নিয়ে আসা গেছে যে ট্রান্সজেন্ডার আইডি কার্ডকে ভ্যালিড ডকুমেন্ট হিসেবে অবশ্যই স্বীকৃতি দিতে হবে। সেইটা নিয়ে আসার পর গিয়ে আমি পাসপোর্টের জন্য আবেদন করি, এবং তারা পাওয়া গেছে। মানে এটা না, সাধারণ মানুষ ভাবতেই পারবেন না এই লড়াইটা একজন ট্রান্সজেন্ডার মানুষ প্রতি মুহূর্তে কিসের মধ্যে দিয়ে জীবন মানে অতিক্রান্ত করছেন।
এগুলো তো বেসিক, তার পরিচয়পত্র, তার লিগ্যাল ডকুমেন্ট এই দেশের নাগরিক হিসেবে, তার বেসিক রাইটস। সেখানেও যদি হাইকোর্টে যেতে হয়, কজনের পক্ষে সম্ভব? পক্ষে সম্ভব? তো যারা পারবে না, তুমি আজকে ধরো চেনাশোনা ছিল বা তুমি একটি সংস্থার সাথে যুক্ত এত বছর ঠিক, ধরে, ঠিক। তোমার কিছু তো চেনাশোনা ঠিক। বা একটা সুযোগ সুবিধা, একটু চ্যানেলটা মানে রাস্তাটা কিছুটা হলেও একদম। জানা, যারা জানবে না তারা কিভাবে তাহলে অ্যাপ্রোচ করবে? তাদের বা পক্ষে আরো কঠিন, খুব আরো কঠিন। কঠিন। সেই কারণেই মানে আমার নিজের ট্রান্সজেন্ডার হিসেবে নিজে যে অসুবিধেগুলো বা বাধাগুলোর সম্মুখীন হচ্ছি, আমার সবসময় লক্ষ্য থাকে যে সেই রাস্তাটা যাতে আমার মাধ্যমে তৈরি হয়, আমি যেটা ফেস করছি আমার পরবর্তী ট্রান্সজেন্ডার ভাই বোনেদের যাতে একই বাধা ফেস না করতে হয়। তো সেইভাবেই আর কি মানে কাজগুলো করতে থাকা। এখন তোমার আর তুমি রিসেন্ট আরো একটি কাজ শুরু করেছো, খুব নতুনই হবে। হ্যাঁ, হ্যাঁ। তোমার বকুল ফুল, সেটা নিয়েও আমরা একটু গল্প শুনি একটুখানি, ওটা বলে আবার একটু শুধুই তো সেটা মানে বস্ত্র বা শাড়ির ব্যাপার নয় না, আসলে সেখানে বকুল তোমার ফুলের engagement। হ্যাঁ, বকুল ফুলে যেহেতু বকুল ফুলের পেজ থেকে লোকজন যেহেতু শাড়িটাই দেখে, লোকে ভাবছে এটা হয়তো আরেকটা বিপণী, ওই মানে ওই রকম। কিন্তু বকুল ফুলের অনেকগুলো লেয়ার দিক আছে, অনেকগুলো ভাবনা থেকে বকুল ফুলের ইনিশিয়েটিভটা শুরু করা। এক তো হচ্ছে এই বকুল ফুল নামটা। আমরা জানি যে আমাদের পুরাতন বাংলায় যখন মেয়েদের বাইরে যাওয়ার ততটা, বাইরের জগৎ স্বাধীনতা মেয়েদের কাছে ছিল ততটা না। অ্যাক্সেসিবল ছিল না, তত স্বাধীনতা ছিল না, তখন মেয়েরা একটা নিজের পরিসর তৈরি করে নিতেন এবং সই পাতাতেন। তারা যখন অবসরের পর মহিলা মহল যখন একত্রিত হতেন, সেই সময়টা খুব ক্রিয়েটিভ ছিল তাদের কাছে। মুখে মুখে ছড়া বানানো থেকে শুরু করে হাতের কাজ, সেলাই, মশলা, বড়ি রান্নার নতুন নতুন ডিজাইন, মানে নতুন নতুন রেসিপি উদ্ভাবন হচ্ছে। বইপত্র নিয়ে হয়তো চর্চা হচ্ছে, যারা সেটা পারেন না মুখে মুখে ছড়া বাঁধছেন। খুব ক্রিয়েটিভ এই স্পেসটা ছিল। এবং সই পাতানোর যে ব্যাপারটা বললে, যে এই সই পাতানোটা কিন্তু একদম বিয়ের মতোই একটা রিচুয়াল ছিল, যে সারা জীবনের বন্ধুত্বের, হ্যাঁ, একদম মন্ত্র পড়ে সেই রিচুয়াল করে নাম দেওয়া হতো, এটা নাম চেঞ্জ হয়ে যেত এবং সেই নামেই সেটাকে ডাকবে, সে অন্য অ্যাকচুয়াল নামে তারা ডাকবে না। এক্স্যাক্টলি, সেই সই নাম, একটা সই নাম দেওয়া হতো। ভুলেই গেছি, এখন কেউ শুনলে ভাবে এরা কবেকার কথা বলছে। ঠিক। তো বকুল ফুল সেই একটা সই নাম। আচ্ছা, এইটা আসলে আমি যখন আমার মানে আমার সামাজিক কাজের সূত্রেই যখন বিভিন্ন জায়গায় যেতে হয়, আর আমার নিজের যেহেতু যে কোনো আর্ট অ্যান্ড ক্রাফট, আমাদের যে দেশীয় আর্ট অ্যান্ড ক্রাফট, সেটার প্রতি একটা লক্ষ্য আছে। শাড়ির গল্পে আসছি পরে। তো তখন আমার অনেক মহিলা উইভারের সঙ্গে আলাপ হয়েছিল। এবং মহিলারা দেখো কিভাবে কালচারকে ধারণ করে। এখন তো আস্তে আস্তে হ্যান্ডলুম থেকে আমরা দেখছি পাওয়ারলুমে গোটা ব্যাপারটা শিফট হয়ে যাচ্ছে, এবং হাতে বোনা শাড়ির হ্যান্ডলুমের যে ছন্দ, মানে হ্যান্ডলুম ব্যাপারটা গোটাটাই আমাদের ইকোলজি, আমাদের কালচার, আমাদের পরিবেশের সঙ্গে খুব সামঞ্জস্যপূর্ণ। কারণ তাতে হাতে বোনা সুতো ব্যবহার হচ্ছে, অর্গানিক রং ব্যবহার হচ্ছে, এবং তাতে একজন শিল্পী তার সৃজনশীলতা দিয়ে একটা মানে পিস অফ আর্ট তৈরি করছেন, একটা বস্ত্র তৈরি করছেন। কিন্তু পাওয়ারলুম গোটাটাই মানে এই কনজাম্পশনের একটা দিক। মানে তুমি যেখানে হাতে তৈরি কাপড়ের একটা কাপড় বানাতে যেখানে 2 দিন লাগছে, সেখানে পাওয়ারলুমে 1 ঘন্টায় হয়তো 100টা কাপড় তৈরি হচ্ছে। এবার তাতে না আছে, এবং পাওয়ারলুম যেহেতু ততটা ডেলিকেটলি হ্যান্ডেল করতে পারে না সেই সুতোর ফলে তো সেই সুতোর মধ্যে পলিয়েস্টার বা কৃত্রিম সুতো মিশছে, তার সাথে রাসায়নিক রং মিশছে, এবং ওই কাপড়কে আরও টেকসই করার জন্য
তাতে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি যে ব্যাপারটা সেটা পাওয়ারলুমে অনেক কমে আসছে, মানে গোটাটাই এই ফাস্ট ফ্যাশন, এই 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 এতে। এবার বাড়ির পুরুষরা যেহেতু মেন উপার্জনকারী, তারা হয়তো পাওয়ারলুমে শিফট করে গেছেন, কিন্তু বাড়িতে যে তাঁতটা রয়েছে সেটা মহিলারা চালাচ্ছেন। তো তারা টুকটাক করে নিজেদের মতন করে হয়তো শাড়ি বুনছেন। তো আমি যখন ওই জায়গাগুলোতে যাচ্ছি, তাদের নিজেদের কথা জানছি, পড়ছি, যে তারা অ্যাকচুয়ালি কিন্তু এই কালচার ইকোলজি, যেটা আমাদের পরিবেশের সঙ্গে মানে গোটাটাকে ধারণ করে আছেন মেয়েরা বেশিরভাগটাই, অথচ তাদের খুব একটা রেকগনিশন নেই। তো বকুল ফুলের ধারণাটা ছিল যে এই মেয়েদের তৈরি শাড়ি এবং তাদের তৈরি হাতের কাজের জিনিস তাদের গল্পের সঙ্গে, কারণ ওই একটাই তাদের কিন্তু এক্সপ্রেশন জীবনের, ওই আর্টটাই। তার বাইরে তার নিজেদের কথা বলার কোনো পরিসর নেই, নিজের কল্পনাকে মুক্তি দেওয়ার কোনো পরিসর নেই। সুতরাং এই যে আর্ট, লাইফ এবং লাইভলিহুড, বকুল ফুল এই তিনটের, যদি তিনটে বিন্দুতে বকুল ফুলকে বলি তাহলে এটা খুব সুন্দর। এবং সেই মেয়েদের গল্প এবং তাদের দেখো কতগুলো আসলে কথা বলতে শুরু করলে কতগুলো দিক আসে আমাদের। এই যে একটা এখন ইকোনমি, এই যে সিস্টেম, এটা তো খুব এক্সট্রাকশন, মানে খালি শোষণ করছে মানুষকে, তার ইমোশনাল, তার কালচারাল, তার যা যা কিছু, তার মেধা, সমস্ত কিছু, এই যে আইটি সেক্টর থেকে শুরু করে সমস্ত রকম। আর আমাদের ইকোনমিক সিস্টেমটা এই এক্সট্রাকশন, এই সিস্টেমটাকেই রিওয়ার্ড করছে আরও বেশি। তুমি যত করবে তুমি তত উন্নতি করবে, মানে অর্থনৈতিকভাবে তুমি তত বেশি লাভবান হবে। এই গোটা সিস্টেমটাই তো খুব আনসাস্টেনেবল। এই মানুষের মধ্যে থেকে যদি এই মাইনিংটা করা হয়, তার থেকে খালি নেওয়া হচ্ছে, কিন্তু তাকে নার্চার করা হচ্ছে না, তাকে কিছু ফেরত দেওয়া হচ্ছে না। ফলত যখন আমরা সাস্টেনেবিলিটির কথা বলি, আমি নিচ্ছি মানে আমাকে তো দিতেও হবে, গিভিং অ্যান্ড গেটিং এর যে ধারাটা। এবার এই যে শিল্পী যারা রয়েছেন, তাদের জীবনের ওয়েলবিং, হ্যাঁ, এই যে ওয়েলথের, আমার তো মনে হয় যে একটা ডিরেকশন, মানে এটার একটা চেঞ্জ দরকার। ডেফিনিশন অফ ওয়েলথ বলতে তো আমি বুঝি মানে ওয়েলবিংকে, শুধু তো আমি কত সম্পদ জড়ো করলাম। খুব মজার আমার একটা গল্প মনে পড়ছে, আমার দাদু একটা গল্প আমায় বলেছিলেন যে সমুদ্রের ধারে একজন জেলে বসে আছেন, তার ছোট্ট একটা ডিঙি আছে। তো তিনি বসে হাওয়া খাচ্ছেন, দৃশ্য দেখছেন, তার পাশে একজন বিজনেসম্যান এসে দাঁড়িয়েছেন। বিজনেসম্যান, তুমি জানো এই গল্পটা? না, বলো শুনি। তো বিজনেসম্যান এসে দাঁড়িয়েছেন এবং বিজনেসম্যান দেখে বলছেন যে কি তুমি এইভাবে সময় নষ্ট করছো কেন? এত মাছ, এত 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 রিসোর্স তোমার, তুমি এই মাছ ধরে ব্যবসা করে তুমি তো আরো বড় কিছু করতে পারো, এইভাবে অলস হয়ে সময় নষ্ট করছো। তখন তিনি বললেন যে আমি করতেই পারি, আমি এই মাছ আরো ধরে বাজারে বিক্রি করে আরো পয়সা নিতে পারি, কিন্তু আমি কি করব, সেটা দিয়ে কি করব? তখন উনি বললেন তুমি আরো বড় নৌকো কিনবে, আরো বড় বাড়ি করবে। তখন বললেন আচ্ছা করলাম, তারপর কি করব? তখন বললেন সেটা থেকে আরো বিজনেস বাড়াবে, আরো সেটার এক্সপ্যান্ড করবে, আরো বড় জায়গা, আরো বড় বাড়ি করবে। তারপর বললেন করলাম, তারপরে কি করব? তখন উনি বললেন তুমি তোমার জীবনটা আরামে আয়েসে কাটাবে। তখন উনি বললেন আমি এখন কি করছি? আমি আরামই করছি। এই যে ডেফিনিশনটা, হ্যাঁ, মানে আমরা জানি না আমরা কিসের পেছনে ছুটছি। তো বকুল ফুলের উদ্দেশ্য হচ্ছে যে এই যে গল্প, মানে এই যে প্রোডাক্ট, আমাদের হাতে তৈরি যে বিষয়গুলো, যেটার সঙ্গে আমাদের কালচার, আমাদের ইতিহাস, মানে এগুলো তো একটা চলমান ইতিহাস। এই যে আমি পরে আছি গাদোয়াল শাড়ি, এই গাদোয়ালের পেছনে তো একটা গল্প আছে, হ্যাঁ।
এই গল্পগুলো তুলে ধরা, তার পেছনে শিল্পীদের গল্পকেও তুলে ধরা এবং তাদের জীবনে ইনভেস্ট করা, নার্চার করা তাদেরকে। যেমন আমি যখন নাগাল্যান্ডে গেলাম, দেখলাম যে মেয়েরা ছোট লুম, হ্যাঁ, ছোট লুমে স্কার্ফ বুনছেন, কিন্তু আরেকটু বড় লুম থাকলে হয়তো তারা আরেকটু বড় কিছু বুনতে পারেন। তখন আমি জিজ্ঞেস করলাম যে আরেকটু বড় লুম কেন কিনছেন না বা করছেন না? তখন বললেন, দেখুন আমার এইটুকুই স্পেস, আমি বড় লুমটা রাখবো কোথায়? পরবর্তী ভাবনা যে বকুল ফুল যদি এই কমিউনিটিগুলোকেই কি দরকার তাদের, সেইটাকে যদি আরো বেশি সাপোর্ট করতে পারে, যাতে তাদের সেই কালচার যেগুলোকে তারা ধারণ করে আছেন সেইগুলো অনেক বেশি আমরা বাঁচিয়ে রাখতে পারি। নিশ্চয়ই হ্যান্ডলুম শাড়িরই, হ্যাঁ মানে শাড়ি বা তুমি আরো যাই এখন যা কিছু আমাদের দেশীয়, যা আমাদের, যাতে আমাদের দেশের রূপ রস গন্ধ থাকবে, যাতে থেকে যায়, সেগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা খুব খুব ভালো। সেই একটা সচেতন প্রচেষ্টা বা প্রয়াস। এটা কতদিন হলো? বছর বহুল হয়ে গেল, বছর 2-3 তো হলো। আচ্ছা। তো তুমি মানে যেতে হয়, অনেক ট্রাভেল করতে হয়, ঘোরাঘুরি তুমি ওটা পুরোপুরি দেখছো? হ্যাঁ, মূলত এই ভাবনাটা এলো কি করে? মানে কাজ করছিলে তুমি মূলত ট্রান্স হেলথের ওপরে, ধরো সেই দিকেই থাকতে পারতে, বা তার মধ্যে নিজের এত রকমের মধ্যে দিয়ে তোমায় যেতে হয়েছে, তার সঙ্গে এটা তো আরেকটাই ক্রিয়েটিভ সাইডটা নিয়েও। আসলে মানুষ হিসেবে তো আমাদের অনেকগুলো দিক থাকে এবং সব যে দিকগুলো আছে সেই দিকগুলোই যদি মানে এই যে সাজগোজ বা আমাদের আমরা যারা শিল্প ভালোবাসি, এটা তো জীবনের একটা এক্সপ্রেশন। এই ভালো লাগা থেকেই শুরু বলা যেতে পারে। আর আরেকটা গল্প আমি বলবো, ছোটবেলায় যখন যে বয়সটাতে আমি মানে 3-4 বছর বয়স, যবে থেকে একটি শিশু তার নিজের সম্পর্কে বুঝতে শুরু করে, তবে থেকেই কিন্তু আমি জানতাম আমি একটি মেয়ে। মানে আমাকে আশপাশ থেকে বলা হতো যে না তুমি একটি ছেলে। হ্যাঁ, মানে আশপাশ থেকে আমি জানলাম। কিন্তু এই যে নারীত্ব, এই যে নিজেকে কি বলবো, নিজেকে অনুভব করতে চাওয়া, নিজেকে ছুঁতে চাওয়া, সেইটাতে কিন্তু শাড়ি একটা ভীষণ বড় বিষয় আমার কাছে। মানে আমি যখন ছোটবেলায় যখন বাড়িতে কেউ থাকছে না, মায়ের শাড়ি যখন আমি শাড়িকে স্পর্শ করছি, সেই স্পর্শটা যেন আমি নিজের সোলটাকে স্পর্শ করছি। হ্যাঁ, ওই বা যখন কেউ থাকছে না তখন যখন আমি শাড়িটা জড়াচ্ছি, সেটা যেন একটা নিঃশব্দ স্বাধীন পরিসর। আমার কল্পনাকে আমি মেলে দিতে পারছি শাড়ির রঙে। বা ছোটবেলাতে যখন আমরা দেখতাম হয়তো মা মাসিরা সুন্দর করে শাড়ি পরছেন, সাজছেন, তখন এই যে এক একটা রং তাদের ব্যক্তিত্বের সঙ্গে মিলে মিশে যে কি সুন্দর একটা অপূর্ব যে শাড়ি, বিষয়টা ইটসেলফ এত সুন্দর। তো সেইটা একটা ছিল শাড়ির প্রতি ভালো লাগা, শাড়ির সঙ্গে আমার যোগ। তারপরে দেখো কিভাবে শিফট হলো, মানে অনেক সময় লেগেছে সেই সময় থেকে যখন ফাইনালি আমি নিজে শাড়ি পরতে পারছি। যখন আমি শাড়ি পরলাম ফাইনালি, এটা কিন্তু আমার কাছে একটা ফ্যাশন স্টেটমেন্ট নয়, এটা একটা ডিক্লারেশন আমার নিজের সম্পর্কে। শাড়ি আমার ভাষ্য হয়ে উঠলো, আমাকে খুব একটা কিছু বলতে হলো না। এটা আমার নিজের পরিচয়, যেভাবে শাড়ির মাধ্যমে আমি যতটা পাওয়ারফুলি, মানে ইট বিকেম মাই আর্মার, মানে আমার সোল কম্প্যানিয়ন। এবং আমি সবসময় বলি যে শাড়ি আর আমার প্রেমের যে গল্প, সেটা কোনো ব্রেভ লাভ স্টোরির থেকে কম কিছু নয়। কারণ ঠিক আবার দেখো, যে মুহূর্তে আমি শাড়ি পরলাম, আমার আগের জীবন এবং আমার পরের জীবন পুরোপুরি আলাদা হয়ে গেল। এই ট্রানজিশনটাও কিন্তু শাড়ি। হ্যাঁ,
যে জীবনটা আমাকে দেওয়া হয়েছিল এবং যে জীবনটা আমি বেছে নিয়েছি, তার যে ট্রানজিশন। সুতরাং শাড়ি সবসময় আমার কাছে ভীষণ স্পেশাল। সেই জায়গাটাকে তো আরও মানে এই যে শাড়ির সঙ্গে যে শাড়ির যে এক একটা মোটিফের গল্প, এক একটা ডিজাইনের গল্প, সেগুলো নিয়েও যখন পড়াশুনো করতে শুরু করলাম, যে কিভাবে, যেমন গাদোয়ালেরই একটা গল্প বলি। গাদোয়াল, তোমার গাদোয়ালের যিনি মহারানী ছিলেন, আদিলক্ষ্মী দেবী, তিনি গাদোয়ালের প্রচলন করলেন। তিনি চেয়েছিলেন এমন একটা শাড়ি তৈরি করতে যেটায় একটা রাজকীয় ব্যাপার থাকবে এবং যেটা একদম সাধারণ নারীর উপযোগী হবে পরার ক্ষেত্রে, এবং যেটা খুব আরামদায়ক হবে, যেটা পরে সব ধরনের কাজ করা যাবে। তো তখন এই গাদোয়াল শাড়ির উদ্ভব হলো, যেখানে এই পাড়টা হলো সিল্কের এবং বডিটা হলো কটন। এবং এই সিল্ক পাড় এবং আঁচল কিন্তু আলাদা করে এখানে দেখতে পাবে জোড়ার দাগ, এটা জোড়া হয় ফলত। এবং তিনি যখন গাদোয়াল শাড়ির তাকে একটা নতুন রূপ দিচ্ছেন, তখন যে তার দুর্গের ডিজাইন, মন্দিরের ডিজাইন, এই সমস্ত কিছু আসছে শাড়িতে। এই যে গল্প বা যে মোটিভগুলো, যে মোটিভ যখন তৈরি হচ্ছে, সেই মোটিভ দেখতে গেলে সেই মোটিভের সঙ্গে সেই সময়ের কি ইতিহাস জড়িয়ে, হ্যাঁ, এইটা উঠে আসছে। তারপর আমি আরেকজন মহিলার আরেকটা গাদোয়াল বিষয়ে আরেকটা কথা বলিনি, এত গল্প থাকে আসলে। গাদোয়াল যে কমিউনিটি তৈরি করতেন একটা সময়ে, দেবাঙ্গ এবং পদ্মশালী, তাদের কিন্তু মন্দিরে যাওয়ার অধিকার ছিল না। তারা মানে নিম্ন বর্গের মানুষ ছিলেন বলে তাদের মন্দিরে যাওয়ার অধিকার ছিল না। কিন্তু মন্দিরের দেবতা যে শাড়ি গয়না পরতেন সেটা কিন্তু গাদোয়াল। মানে কি অদ্ভুত ভাবে তাদের স্পর্শ যেন শাড়ির মাধ্যমে দেবতার কাছে প্রণাম হিসেবে পৌঁছচ্ছেন। এবং পরে তারা অবশ্যই সেই জায়গা পরিবর্তন হয়। মানে একটা শাড়ি বা একটা যে কোনো আর্ট ফর্ম, তাতে যে কত গল্প থাকে। আরেকটা গল্প যেমন আমার মনে পড়ছে যে কাঞ্চিপুরমে আগে তো তাঁত, মানে সে তাঁতকে ছোঁয়ার অধিকারও মেয়েদের ছিল না, সেটা শুধুমাত্র পুরুষরা ছুঁতে পারতেন। এবং তাঁতকে পুজো করে একদম রিচুয়াল, যেভাবে আমাদের সব কিছুই ধর্মের সঙ্গে যুক্ত, সেইভাবে তাঁতকেও পুজো করে পুরুষরা বানাতেন। তো সেই পরিবারের যিনি তাঁতি, তাঁর হঠাৎ অকাল মৃত্যু হয় এবং তার যে তাঁতিনী, তার নাম সম্ভবত বিন্দু ছিল, বিন্দু তাঁতিনী। বিন্দু তাঁতিনীর তখন দুজন ছোট ছোট ছেলে মেয়ে, এবং বিন্দু তাঁতিনী স্বামীকে দেখে এবং তাদের যে ঘরানা ছিল তাঁতের, সেইটা কিন্তু জাস্ট দেখে দেখে উনি শিখেছিলেন এবং ওই স্বামীর সম্পূর্ণ জ্ঞানটা একমাত্র তার মধ্যেই ছিল। তো তিনি স্বামী মারা যাওয়ার পর রাতে তাঁত চালাতেন। সেটা যখন জানতে পারলেন সেই সময় সমাজপতিরা, তখন তো তারা আওয়াজ তুললেন যে তুমি মেয়ে হয়ে কেন তাতে হাত দিচ্ছ। তখন তিনি বললেন যে আমার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে, তাকে আমি ছাড়া, আমার স্বামীর যে ঐতিহ্য তাঁতের ক্ষেত্রে, আমি ছাড়া শেখানোর কেউ নেই ওদের। আর আমি যখন একটা স্কিল জানি, তখন আমি কারোর কাছে হাত পাতবো কেন? তিনি কিন্তু এই বিদ্রোহ করে সেই সময়ের একজন নারী, যিনি এই তাঁতের ক্ষেত্রেও একটা রেভলিউশন এনেছিলেন। সুতরাং কত গল্প, ইন্সপায়ারিং গল্প, তাই না? আর এগুলো যত জানবো, নতুন প্রজন্মকেও তো জানানোর দায়িত্ব আমাদের, সেটা তো রাখতেই। আর এটা আমাদের আইডেন্টিটি, ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে বলি, বা আমাদের নিজেদের দেশের যা জিনিস, ইটস পার্ট অফ আওয়ার আইডেন্টিটি। আমরা যদি এগুলোর কথা না বলি, এগুলোর যত্ন না করি, কারা করবে? আমরা ব্র্যান্ডেড জামা কাপড় কেনার জন্য এত এত টাকা ব্যয় করছি, সে আমরা আমাদের স্টেটাস সিম্বল হিসেবে সেইগুলোকে দেখছি। কেন আমাদের নিজেদের জিনিস নয়? তাতে তো আমরা ইনভেস্ট করি সেই লোকাল জিনিসের প্রতি, সেই আর্টটা বাঁচে এবং আরো সমৃদ্ধ হই আমরা নিজেরাই। ছোটবেলায় একটু ফিরে যাই, এখনকার কাজ শুনলাম, এখনকার তোমার কথা, ব্যস্ততা, ছোটবেলা তোমার বিয়ে হওয়া, এগুলো তো একটু যদি বলো কিরকম ছিল? ছোটবেলাটা খুব কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে আমি গেছি,
খুব খুব কঠিন কেটেছে, অনেক অনেক কিছু। তুমি এক সন্তান? না, আমি আর আমার এক ভাই আছে। আচ্ছা। কিন্তু আমার খুব সাধারণ পরিবার। আমার বাবা একজন সাধারণ জুট মিলের কর্মী ছিলেন, মা গৃহবধূ, জয়েন্ট ফ্যামিলি। আমার মায়ের খুব অল্প বয়সে বিয়ে হয়ে যায়, মাত্র 19 বছর বয়স ছিল। তো তার বছর খানিকের মধ্যেই আমি, মায়ের 91-এ বিয়ে হয়, 92-তে আমার জন্ম। কলকাতায় না, নৈহাটিতে। আচ্ছা, নৈহাটিতেই আমার বাড়ি, বেড়ে ওঠা সবটাই, স্কুলিং। তো আমি না বড় হওয়ার সঙ্গে সঙ্গে মানে ওই নিজে তো একটি মেয়ে, মাকে না খুব বুঝতাম। এবং যখন দেখতাম যে মা একটা একান্নবর্তী পরিবারে, ওইটুকু মেয়ে, আর আমার মা মামার বাড়িতে খুব আদরে, এক বোন ছিল, 2 ভাই 1 বোন, ফলে তো সবার খুব আদরে বড় হওয়া। ততটা সাংসারিক কাজকর্মে যে খুব নিপুণ ছিলেন সেই সময় তা নয়। কম বয়স 19 বছরে জীবন শুরুই হয় না, তখন যদি একটা এত বড় ফ্যামিলির দায়িত্ব এসে পড়ে আর মা হয়ে যায় সে মেয়ে। তো মাকে দেখতাম, মা খুব স্ট্রাগল করছেন আমাদের একান্নবর্তী পরিবারে, ওই খাবার, মানে সাংসারিক কাজকর্ম সমস্ত কিছুতে। মানে একটা বিশাল উনুন ছিল, তাতে সর্বক্ষণ বুঝতে পারতেন না। আর আমাদের পরিবার খুব খুব সোশ্যাল ফ্যামিলি ছিল আর কি। ঠাম্মা রাজনীতি করতেন সেই সময়, তখন ঠাম্মার বন্ধু বান্ধব সব আসছেন, ফলে তো আসছেন মানে তাদের আতিথেয়তা, খাওয়া দাওয়া সব মায়ের ওপর। সেই সময় তো অতিথি আসা মানে থেকে যাওয়া এবং না বলে হঠাৎ করে চলে আসা। কবে আশাটা জানা গেছে, তারপরে কতদিন সেটা তো ঠিক। তো তখন তো অন্যরকম ছিল একেবারে। তো দেখতাম যে মায়ের হয় রান্না বেশি হয়ে যাচ্ছে বা কম হয়ে যাচ্ছে, এবং বেশি হয়ে গেলে সেই যে ভাতে জল ঢেলে রেখে দেওয়া, এবং সেটা কে খাবে, আর তো কাউকে দিতে পারবে না, আমাদের ফেলা ছড়ার জিনিসটা বাড়ির মেয়ে বউরাই খান। এবং সেইগুলো, এবং কি বলবো, তখন তো আরো বেশি ছিল। ইভেন এখন আমরা দেখি যে মেয়েদের এই ক্ষেত্রগুলোতে, মানে পান থেকে চুন খসলেই একটা গঞ্জনা, যে বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে, এই বিষয়গুলো ছিল। মা একা একা কাঁদতেন। এবং আমি না খুব মানে ছোটবেলা থেকে যখন বড় হচ্ছে, আমি মাকে খুব বুঝতে পারতাম, মেয়ে হিসেবেই বুঝতে পারতাম। সেইটা এক তো আমার নিজের যেটার সঙ্গে স্ট্রাগল করছে, আমি দেখতাম মা নিজেই এত কিছুর সঙ্গে স্ট্রাগল করছে, মায়ের আর আমি দুঃখ বাড়াবো না। ফলে তো সেইটা থেকেও আমার কমপ্লিটলি একা হয়ে যাওয়া, যে কোনো কিছু বলতে না পারা। আমার কথাটা আমারই থাক, আমি আর মাকে বলবো না। মা বুঝতেন যে তুমি যে বুঝতে পারছো সেটা তোমাদের মধ্যে শেয়ার হতো, মানে একটু বড় হওয়ার পরের দিকে? পরে তো হতো, একদম ছোটবেলায় তো সেইটা হতো না, বা মাই বা কত কি বলবেন। আর তো সেই সময়টা, আর বাবা জুট মিলে চাকরি করতেন, সেই জুট মিলের অবস্থা তো মানে 1 বছর চলছে তো 2 বছর বন্ধ, তখন আবার বাবাকে রাজ্যের বাইরে হয়তো যেতে হচ্ছে। অর্থনৈতিক একটা অনটন তো ছিলই, প্লাস মানে সেই সংসারের চাপ ইত্যাদি ছিল। তো মা খুব, মানে মা বাবা দুজনে খুব কষ্ট করে আমাদের বড় করেন। তো এবং তার পাশে খুব সহজ সাধারণ বুদ্ধিতে তো বোঝা যায় যে আমি যা, আমাকে সেই মতো গ্রহণ করবে না সমাজ, কারণ সেই আন্ডারস্ট্যান্ডিংটা নেই। ইভেন এই যে এখন ট্রান্সজেন্ডার হিসেবে নিজেকে প্রকাশ করতে পারছি, ছোটবেলায় তো কোনো শব্দও ছিল না। কি বলবো আমরা কেউ কদিন আগে, বছর আগে, মানে ইভেন নিজেই বা কি বলে প্রকাশ করব নিজেকে। সবাই বলছে তুমি একজন ছেলে, কিন্তু আমি অন্তর থেকে জানি যে আমি একটি মেয়ে। এবং কেন আমার সাথে এরকমটা হতো, আমি না তখন ভাবতাম, সেইটা আমার কাছে গল্পে শোনা, যে আমি হয়তো সেই রকম একজন অভিশাপগ্রস্ত কোনো রাজকন্যা বা কেউ, যে যার কোনো একদিন আমি হয়তো স্বপ্ন ভেঙে দেখবো যে আমার একটা নারী শরীর হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে একদম নিজেকে চেপে রাখা, এবং তুমি যা, সেটা তো প্রকাশিত হবেই, কথার মধ্যে দিয়ে, আচরণের মধ্যে দিয়ে, অভিব্যক্তির মধ্যে দিয়ে, এক্সপ্রেশন। ফলে তো তখন পরিবার থেকে সবাই
হাঁটা ঠিক করো। স্কুলে যখন মেয়েলি বলে বুলি হচ্ছি, টিচারকে বলতে চাচ্ছি তুমি কেন এরকম, তোমার সাথে তো হবেই, তুমি নিজেকে বদলাও। মানে এই যে বিষয়গুলো, যখন টিউশন পড়তে যাচ্ছি, ইভেন আমার মনে আছে আমি কিছু না বুঝলে জিজ্ঞেস করতে সংকোচ হতো, কারণ সেইটা নিয়ে আমার সেই টিচার মক করতে নামায়। হ্যাঁ, আমার জিজ্ঞেস করার ধরনটা নিয়ে সবাই বসে আছে, আমার সহপাঠীরা প্রত্যেকে হাসছে। মানে এই যে গোটা বিষয়টা একটা শিশু মনের জন্য যে কতটা চাপের, করা তাকে। আমি কিন্তু নিজেকে একদম গুটিয়ে নিয়েছিলাম। আমার জগৎ বলতে গান, একটা ছোট রেডিও ছিল আমার, পাড়া লাইব্রেরি, ওই একটা ঘরের মধ্যে বই পড়তাম, গান শুনতাম। এবং যখন সবাই ঘুমিয়ে পড়তো বাড়িতে, আমাদের একটা উঠোন ছিল, তাতে প্রচুর গাছপালা ছিল। আচ্ছা। তো তখন ওই প্রকৃতি, মানে আমার মনে আছে একদম গিয়ে আমি গাছগুলোর না গায়ে হাত রাখতাম, এবং আমার মনে হতো ওরাও যেরকম একা, ওদের একটা অস্তিত্ব আছে, কিন্তু ওরা সেই হয়তো বুঝবে। অস্তিত্বকে বোঝার মতো, কেয়ার করার মতন কেউ নেই। এবং আমারও তাই, আমার জাস্ট একটা অস্তিত্ব আছে, কিন্তু সেটার কোনো রেকগনিশন নেই। ওই জায়গাটা থেকে ভীষণ মিলে মিশে যেতাম প্রকৃতির সাথে। এবং আমাকে খুব সাহায্য করেছে রবীন্দ্রনাথের সাহিত্য। পড়াশোনা আমাদের খুবই ভালো ছিল, পড়াশোনা করতে খুব ভালোবাসতে, সেটা বোঝাই যায়। সিলেবাসের সেটা তোমার পড়া না, সঙ্গে মিশলে বোঝা যায়। সিলেবাসের পড়া না, সিলেবাসের বাইরের পড়া। আমার না, যখন আমার উপর কিছু চাপিয়ে দেওয়া হয় আমি সেটা নিতে পারি না, কিন্তু নিজের মতন করে শেখা জানার আগ্রহ একটা প্রচণ্ড আছে। তো তখন যখন রবীন্দ্রনাথের গল্প পড়ছি, এবং সেই সময় যখন মনে হচ্ছে বসন্তকাল আসছে, বাড়ির আম গাছ মুকুলে মুকুলে ভরে গেছে, পূর্ণিমার আলো, সেইগুলো, যে ওই শিউলির ডালে কুড়ি ভরে এলো, বা শরতে টগর ফুটিল মেলা, রাত্রে যখন শিউলি ফুল ঝরে ঝরে পড়ছে, ওই গন্ধ, সেটাকে না একদম জীবন দিয়ে, শরীর দিয়ে অনুভব। আর যেহেতু কিচ্ছু ছিল না, সেইটা বোধহয় আরো বেশি করে প্রকৃতির সাথে, সাহিত্যের সঙ্গে একাত্ম হতে পেরেছি। আমি এটা আগেও বলেছি যে মানুষ নিজেকে কোথায় রাখে, মানুষ তো সম্পর্কে রাখে, তার আশেপাশে। এই যে তোমার বাড়ি, তুমি এটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছো, বা তুমি নিজেকে সাজাচ্ছ, এটা আমাদের একটা এক্সপ্রেশন, এটা তো আলাদা করে কিছু না। আমার অস্তিত্বটা কিন্তু এই প্রান্তকথায় আসার আগে আমার অস্তিত্বটা পুরো ভাসমান, মানে গোটাটাই কল্পনায়, সাহিত্যে, গল্পে, যে চরিত্রগুলো, সেখানে যে রবীন্দ্রনাথের মৃণাল থেকে শুরু করে শুভার ছোট গল্প, যে শুভা, এই রকম চরিত্র, প্রত্যেকটা নারী চরিত্রের মধ্যেই তাদের এক্সপ্রেশনগুলোর মধ্যে, না বলা কথাগুলোর মধ্যে নিজেকে খুঁজে পাওয়া, আমার কিন্তু সেইভাবে নিজেকে রাখা। ফলত পুরো ছোটবেলাটাই গেছে ওইভাবে, খুব কষ্টের মধ্যে দিয়ে। সেই শরৎচন্দ্র শ্রীকান্ত উপন্যাসে একটা শুরুই হচ্ছে যে লাইনটা দিয়ে, যে সমস্ত জীবন সকলের ছি ছি শুনিয়া, মানে আমিও নিজেকে একটা ছিছির ঊর্ধ্বে কিছু ভাবতে পারি নাই। এটা তো আমাদের অনেকের ক্ষেত্রে সত্যি, আমাদের চারপাশের মানুষজন আমাদের কিভাবে দেখছে, খুব আত্মবিশ্বাস না থাকলে বা সাংঘাতিক জোর না থাকলে, সেই দেখাটার ঊর্ধ্বে গিয়ে নিজেকে দেখা, নিজেকে প্রতিষ্ঠিত করা, নিজের একটা ভাষ্য তৈরি করা, নিজে যা বিশ্বাস করি, নিজের জীবনে যা বিশ্বাস করি সেইটা করা, এবং সেইটাকে গড়ে নেওয়া নিজের চারপাশে, এইটা তো খুব বড় ব্যাপার, মানে সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ, মানে মোটামুটি এই দেখো, মনোবলটা রেখে যাওয়া এতটা বছর, মানে মনটা ভেঙে যাওয়ারই কথা, সেইখান থেকে প্রতিবার ভেঙে পড়া, তার থেকে আবার উঠে দাঁড়ানো। এবং অদ্ভুত, মানে ছোটবেলায় যে মনে হতো যে আমার মানে আমার সাথে কেন, মানে এইটা কেন, শরীর মনের এই পার্থক্যটা কেন, এই আলাদা কেন, কি হতো, ঈশ্বরকে বলতাম একটা নারী দেহ কেন পেলাম না, এটা তো এমন যে অশরীরীর মতো, যে ঘুরে বেড়াচ্ছি জাস্ট একটা
একটা অবয়ব ছাড়া মানুষ যেরকম অসম্পূর্ণ, এটা তো সেই ব্যাপার। কিন্তু তারপরে না, যখন বড় হলাম, এই প্রতিকূলতার মধ্যে দিয়ে যখন জীবনকে জানার, বোঝার, অনুভব করার সুযোগ পেলাম, তখন মনে হলো আরে আমি তো ভীষণ ব্লেসড। এই রকম একটা ইউনিক জীবন এক্সপেরিয়েন্স করার সৌভাগ্য কতজনের হয়। হয়তো বা একজন সিসজেন্ডার নারী পুরুষ হলে আমার জীবনটাও গড়পড়তা হতো। মেয়েদের, আমিও হয়তো আমার মা যেভাবে যে যে ঢালে একটা সমাজের ওই ওই কি বলবো, একটা ছাঁচে পড়ে গিয়ে তার জীবনটাকে ওই লিমিটেশনের বাইরে আর কিছু ভাবতে পারেননি। মানে আমি যখন মাকে বলতাম, ওই যখন একটু বড় হয়েছি, মায়ের ওই স্ট্রাগলগুলো দেখছি, মাকে বলছি তুমি কেন এটা থেকে বেরিয়ে যাচ্ছ না? কিন্তু আমি দেখতাম মা নিজের জীবনটাকে ওই গণ্ডি বলেই ভাবছেন। মা ভাবতেই পাচ্ছেন না যে ওই লিমিটেশনের বাইরেও মা যেটা চান মা সেটা হতে পারেন, সেটা যে কোনো বয়সে হতে পারেন। হ্যাঁ, সেটা হয়তো এই খোপের বাইরের মানুষ বলেই এই গতে বাঁধা জীবনের বাইরেও যে জীবন, যেটা সত্যি, যেটা আমার সত্যি, আমি অন্তর থেকে যেটা অনুভব করছি, সেটা শুধু জেন্ডারের ক্ষেত্রে না, আমার জীবনের অন্যান্য বিশ্বাস, সেইগুলোকেও সেইভাবে প্রকাশ করার এত বলিষ্ঠভাবেই আমি হয়ে ওঠাটা কিন্তু এই জার্নির ফলে। তখন আমার মনে হয় যে না, ওই রবীন্দ্রনাথের ওই গানটা আছে না যে হৃদয় আমার ওই 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 বুঝি ওই বৈশাখী ঝড়, সেখানে ওই যে লাইনটা আছে যে বুঝি এলো 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 তোমার সাধন ফল চরম সর্বনাশের। ফলত এই জায়গাটাতে মনে হয় যে না, যা হয়েছে সব ঠিক হয়েছে। তারপরে বিয়ের পর্ব মেনে নেওয়া বাড়ি থেকে, তারপরে এখন তো অনেকটা জার্নির পরে সেটা ঠিক হয়েছে। তো শ্বশুর বাড়িতে তোমার বাকিরা ধরো ইমিডিয়েট শ্বশুর বাড়ি হয়তো জানতেন বা সেটা নিয়ে কোনো অসুবিধা হয়নি, বাট বাকি আত্মীয় স্বজন বা না, এই জায়গাটাতে না মানে আমি খুব লাকি এই কারণে, মানে আমার শ্বশুর বাড়ি, আমার বাপ্পার সঙ্গে, বাপ্পাদিত্য যে আমার হাজবেন্ড, ওর সঙ্গে আলাপ হওয়ার পরেই তো আমার যাবতীয় ট্রানজিশন বা সমস্তটা। তো আমি খুব এক্ষেত্রে লাকি বলবো। আমার শ্বশুরমশাই তো অত্যন্ত ভালো মানুষ ছিলেন। মানে আমি আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে যে স্নেহ, যে ভালোবাসা, যে আন্তরিকতা, যে কেয়ার, যত্ন পেয়েছি, সেটা আমি আমার নিজের বাবার থেকেও পাইনি। এবং এক একজন মানুষ হন না স্বভাবতই স্নেহপ্রবণ। তিনি কিন্তু আমায় ট্রানজিশনের আগে দেখেছেন, তখনও যেরকম স্নেহ তে দেখেছেন, ট্রানজিশনের পরেও উনি বলতেন যে খুব খুব যন্ত্রণাদায়ক না এই এটা, বাবা ভাবতেই পারছি না। তো মানে এক একজন মানুষ হন না খুব স্নেহপ্রবণ, মানে তুমি কি সেইটা খুব একটা ম্যাটার করে না, সবার প্রতি খুব স্নেহপ্রবণ। তোমার শ্বশুরমশাই ওই রকম একজন মানুষ ছিলেন, এত সবসময় প্রাণোচ্ছল, হাসি খুশি, একদম মাতিয়ে রাখার মতো মানুষ। সেটা তো শেখার আজকে, মানে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শেখার, এটা কিন্তু রেয়ার। এবং বিয়ের পর আমি না বাড়িতে কিচ্ছু পড়ি না, মানে এই গয়নাগাটিটাটি কিচ্ছু পড়ি না, জাস্ট যখন সাজতে ইচ্ছে করে সাজি, আমরা থাকি বাড়িতে, থাকি অগোছালো। সেটা নিয়ে আমার শাশুড়ি মা একদিন একটু বলেছিলেন যে অনু তুই এটা একটু পড়লে পারিস, মানে সেটাও খুব মানে খুব সাধারণভাবে, স্বাভাবিকভাবে, যে পড়লে ভালো দেখায়, মিষ্টি করে। আমার শ্বশুরমশাই বললেন যে না, ও কেন পড়বে, ওর ইচ্ছা করলে পড়বে, যখন ইচ্ছা হবে পড়বে, যখন ইচ্ছা হবে না পড়বেন না। এবং বিয়ের পর যখন আমার প্রথম বিজয়া, উনি বললেন যে দেখো সবাইকে হাত জোর করে নমস্কার করবে, কারোর পায়ে হাত দিয়ে প্রণাম করার দরকার নেই। সব সময় প্রতিটা ক্ষেত্রে আমি, এবং শুধু আমি বলে নয়, আমি একদিন ফোনে, মানে ওভার হিয়ার করছি, জেঠু কারোর সঙ্গে ফোনে কথা বলছেন, সমবয়সী কেউ, তো মানে
তার হয়তো ফ্যামিলিতে ওই ছেলে বা ছেলের বউয়ের সঙ্গে কিছু সমস্যা হয়েছে, জেঠুকে ফোন করে বলছেন, জেঠু বলছেন যে দেখ ওদের দিকটাও তো একটু বুঝতে হবে, এখন তো সময় বদলেছে, ওদেরও একটা জীবন আছে। এই যে একটা সেন্সিবিলিটি, এইটা মানে জেঠু আমার একটা মস্ত বড় জীবনের পার্ট হয়ে রয়েছেন। খুব কম সময় পেয়েছি শ্বশুরমশাই হিসেবে, মানে আমি খুব খুব লাকি ওরকম একজন মানুষকে শ্বশুরমশাই হিসেবে পেয়েছি। এবং আমার যে এক্সটেন্ডেড মানে আমার খুড় শ্বশুর, জেঠ শ্বশুর, কাকি শাশুড়িরা রয়েছেন, মামি শাশুড়িরা রয়েছেন, প্রত্যেকেই একটা জিনিস হয় কি যে তোমাকে খুব পলিটিক্যালি তারা অ্যাকসেপ্ট করলেন, আচ্ছা, যে যে ঠিক আছে। কিন্তু এটা সেটা নয়, বোঝা যায় না কেউ যখন আন্তরিকভাবে গ্রহণ করছেন, আন্তরিকভাবেই ভালোবাসছেন, কথা বলছেন, সেটা কিন্তু বাপ্পার ফ্যামিলি সেটা পুরোপুরি মানে এখন আমরা একসাথে ঘুরতে যাই আমার জায়গা, আমরা একসাথে যখন থাকি তখন আমি কখনো ফিল করিনি যে আমি কোথাও আলাদা। খুবই ভালো, সেটা তো কত বড় মানে এটা জানা আরো অনেকের জীবন সহজ হতে পারে এই কথাটা শুনলে। একদম। এবং বাপ্পার কথা তো বলতেই হবে, মানে ও যেভাবে আমার পাশে শুরু থেকে ছিল, ও আমায় একটা কথা বলেছিল যে মানে তুই যা, সেটার জন্য তোর কারোর থেকে নিজেকে কম ভাবার কোনো দরকার নেই, মানে বি আনঅ্যাপোলজেটিক হোয়াট এভার ইউ আর। এবং আমরা না অনেক সময় সচেতনও থাকি না যে কোথাও হয়তো একটু নিজের থেকে সরেও যাই চারপাশকে ভালো রাখার জন্য, বা আচ্ছা এইটুকু ছাড়লে যদি কেউ ভালো থাকে বা পরিস্থিতিটা ঠিক থাকে, এরকম অনেক ছোট ছোট কম্প্রোমাইজ বলবো না, স্যাক্রিফাইস করি। কিন্তু ও যেভাবে আমার পাশে থাকে প্রতিটা মুহূর্তে, যে যাতে কোথাও আমি আমার নিজস্বতাকে না হারিয়ে ফেলি এবং আমার পোটেনশিয়াল, মানে ওই যে বললাম যে জীবনের একটা বড় অংশ যে ও কিছু পারে না, বা ও তো একটা, আমার ভাইকে সবসময় অ্যাপ্রিসিয়েট করা হয়েছে কারণ ও ভীষণ ভালো খেলতো। ও স্টেট চ্যাম্পিয়ন ছিল জিমন্যাস্টিক্স এবং এখনো গেম টিচার, যেটা এবং সবসময় ওকে দেখিয়ে মানে দুজনের যেহেতু ও ছোটবেলায় ছেলে এবং আমাকেও ছেলে হিসেবে, যে দেখো ও কিরকম। কিন্তু আমার যে আমি ভীষণ ভালো গান গাইতে পারতাম, হ্যাঁ ভীষণ ভালো ছবি আঁকতে পারতাম, নাচ শেখার খুব ইচ্ছে ছিল, সেইগুলো একজন ছেলে হিসেবে তোমাকে ওই জায়গাটা দেওয়া যাবে না বলে কখনো আমার ওই জায়গাগুলোকে রিকগনাইজই করা হয়নি। ফলত এই যে বকুল ফুল কিন্তু ওই একটা জায়গা থেকেও, যে 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 মানুষগুলো আমি জানি যে আর্ট, আমি হয়তো আজকে খুব খুব ভালো সঙ্গীত শিল্পী বা প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী হয়ে উঠতে পারিনি, কিন্তু গানকে আমি যেভাবে অনুভব করি, গান আমাকে যেভাবে ধারণ করে থাকে, আমি গান আমাকে এবং আমিও গানকে, এই জায়গাটা কিন্তু একদম অন্যরকম। আমার যেমন কিছু এসে যায় না বাইরের রেকগনিশনে, বা আমি কেমন গাইলাম না। এবং বকুল ফুলেও যখন আমি দেখছি এই শিল্প মাধ্যমে শিল্পীরা তাদের জীবনের ছাপ রেখে যাচ্ছেন, এই ন্যারেটিভগুলো, এই স্টোরিগুলো, এই কথাগুলো বলা খুব দরকার, যেটা আশেপাশে কোথাও হচ্ছে না। তুমি থিয়েটারও কোনো গ্রুপে বোধহয় থিয়েটারের সাথে অ্যাটাচ ছিলে, তার সাথে একটু নৃত্য শিক্ষা, সেটা যদি একটু বলো। আমি আসলে উচ্চ মাধ্যমিকের পর তখন একটা থিয়েটার গ্রুপের সঙ্গে যুক্ত হয়েছিলাম, বেশ কিছু বছর যুক্ত ছিলাম, এবং আমাদের বন্ধুরা মিলে একটা থিয়েটার গ্রুপও তৈরি করেছিলাম। কিন্তু তখন আমি যেমন ব্যাক স্টেজে থাকতাম, কারণ আমার জন্য তো কোনো চরিত্র নেই, চরিত্রটাই তো সিসজেন্ডার নারী পুরুষ, না ট্রান্সদের কোনো ভাষ্য আছে, না তাদের এখনো অবধি তাদেরকে তো কেউ সিরিয়াস চরিত্রে যে নেওয়া, মানে সিরিয়াস চরিত্র হিসেবে যে একজন ট্রান্সজেন্ডার মানুষকে রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ হয় আহাউহু একটা ব্যাপার, দয়া করুণা যে আহারে দেখো সেই রকম একটা বিষয়, বা একটা মকারি, একটা তুচ্ছতাচ্ছিল্য, একটা স্টিরিওটিপিক্যাল, দুটো মানে সবটাই খুব স্টিরিওটিপিক্যাল। তো তখন
আমার মনে হতো যে আমার জন্য তো কোনো জায়গা নেই স্টেজে, আমি ব্যাক স্টেজে কাজ করতাম। তারপর আমার ট্রানজিশনের পর তখন যেরকম আমি এখনও নাচ করতে খুব ভালোবাসি, এবং আমার মনে হয় যে আমাদের প্রত্যেকেরই যে সব কিছুই যে আমরা সবসময় খুব এক্সপ্রেস করতে পারি তা তো নয়, কতটুকুই বা বলে উঠতে পারি। সুতরাং আমাদের এক্সপ্রেশনের অনেকগুলো জায়গা থাকা উচিত আমাদের প্রত্যেকেরই, একাধিক, মানে যেটা আমি গানের মধ্যে দিয়ে হয়তো বলতে পারছি না। আর নাচটা না সবসময় একটা মুক্তি দেয়, যেহেতু শরীর থাকে, একটা শারীরিক মুক্তি হয়, মানে ভাবের শরীর দিয়ে যেহেতু আমি গোটাটাকে এক্সপিরিয়েন্স করছি, সেইটা যেরকম আমাকে নাচের ক্ষেত্রে খুব হেল্প করে। অভিনয় তো আরেকটা, যে কোনো ক্রিয়েটিভ কাজই, আর না অভিনয়ও তুমি গোটা ফিজিক্যাল এটা ইনভলভ হচ্ছে, বডি ইনভলভ করেই করতে হচ্ছে, নাচ তো আছেই, গানেও তাই তোমার যথেষ্ট স্ট্রেনুয়াস যারা শিল্পীরা করেন, ওই ক্রিয়েটিভ এক্সপ্রেশনটা থাকা দরকার প্রত্যেক জীবনেই, নাহলে কারোর পক্ষেই এগোনো সম্ভব না। মানে তুমি তো সেই ভীষণ ব্লকড হয়ে যাবে একটা দিনের শেষে, তো কাজ নয় পাওয়া না পাওয়ার মাঝে আমরা খালি জড়িয়ে থাকবো। ঠিক। তারপরে এখন আর মানে এই দিকগুলোর একদমই আর সময় হয়ে উঠছে না, না কিছু চালিয়ে যাওয়ার চেষ্টা তো করছি, এবং আমাদের একটা পরিসর তৈরি করার কথা আমি ভাবছি, যে যারা ধরো আমার মতন প্রথাগত সঙ্গীত শিক্ষা বা নাচের শিক্ষা নেই, কিন্তু একটা সহজাত কি বলবো প্রবৃত্তি আছে, নাচের গানের ভালোবাসার, কিন্তু আসলে আমাদের প্রথাগত, তোমার যেহেতু তুমি একজন নৃত্যশিল্পী, এবং তুমি দেখবে, বা আমার এটা তোমার কাছেও প্রশ্ন, যে তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের প্রথাগত স্পেসগুলো না খুব রিজিড, মানে হয় তোমাকে ওই গ্রামারে যেতে হবে, বা কি বলবো, তুমি অ্যাজ এ স্কিল তোমাকে ওইভাবেই বিষয়টা শিখতে হবে। কিন্তু আমি বলছি শুধু স্কিল নয়, এটা তো আমাদের জীবনের একটা এক্সপ্রেশন, আমার ভাবের এক্সপ্রেশন হিসেবেও তো আমি সুরকে, নাচকে দেখতে পারি, যে আমি হয় সেটা শাস্ত্রীয় সঙ্গীত ধারা শৈলী বা শাস্ত্রীয় নৃত্যের ধারা শৈলীর সঙ্গে নাই মিলল, তো সেই রকম একটা পরিসর তৈরি করা, যেটা তাদের প্রত্যেকটি ব্যক্তির যে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন আছে, যেভাবে তারা একটা শৈল্পিক এক্সপ্রেশন চান, তাদের ওই জায়গাটাকেই বিকশিত করা, আরও হেল্প করা, নার্চার করা একটা ওপেন স্পেসের মধ্যে দিয়ে, এবং তাকে তার ইনার ওই সেলফটাকেও খুঁজে পেতে সাহায্য করা। আর কোথাও ওই যেই আর্ট ফর্মের সঙ্গে যেই থাকি না কেন, আমরা একান্ত জায়গা ওটা, এটা মানে আমি ভীষণ, মানে আমি বিশ্বাস করি, বা আমারও অনুভূতি উপলব্ধি তাই এত বছরে, যে ওইখানে আর কেউ নেই, কিন্তু দ্যাট আর্ট ফর্ম অ্যান্ড ইউ, সো ইটস ওয়ান, মানে ওই স্বাধীনতাটা খুব দরকার। হ্যাঁ, সেখানে কোনো শৈলী প্রথাগত কিছু তুমি নাথিং, সেটা এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন সেইটা হয়ে যায় তখন আর তখন এক্সপ্রেশনটা নিজের ওই সমস্ত কিছুটা তখন আর কি বেরোতে পারে, এক্সপ্রেস করার জায়গাটা থাকা খুব দরকার। করো তুমি, ভাবনাটা এগো, আমরা আছি তোমার সাথে। আর তাহলে আমাদের আজকের আড্ডাটা এখানেই আমরা মোটামুটি শেষ করব। তার আগে যদি তুমি একটু 2 লাইন কিছু শোনাও আমাদের, রবীন্দ্রনাথের মনে হয় তুমি করতে চাইবে। হৃদয় আমার ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে আসে আসে, হৃদয় আমার বেড়া ভাঙার মতন নামে, উদ্দাম উল্লাসে আসে আসে আসে, হৃদয় আমার তোমার মোহন এলো ভীষণ, তোমার মোহনে
ভীষণ বেশে আকাশ ঢাকা জটিল কেশে, বুঝি এলো 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 তোমার সাধন ধন, চরম সর্বনাশে আসে 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 হৃদয় আমার। বাতাসে তোর সুর ছিল না, ছিল তাপে ভরা, পিপাসাতে বুক ফাটা তোর শুষ্ক কঠিন ধরা, ও তোর সুর ছিল না। এবার জাগরে হতাশ আয় রে, এবার জাগরে হতাশ আয় রে ছুটে, অবসাদের বাঁধন টুটে, এ বুঝি এলো 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 তোমার পথের সাথী, বিপুল অট্টহাসে আসে 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 হৃদয় আমার। ওই 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 বুঝি তোর বৈশাখী ঝড় আসে 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 হৃদয় আমার। সাধু সাধু, খুব ভালো লাগলো। কি সুন্দর তুমি করো, তুমি করো, সময় দাও আর একটু, আরো আরো ভালো করে, মানে এটার মধ্যে একটু সময় বার করো, সত্যি এটা ছেড়ো না কিন্তু। খুব ভালো থেকো। আমাদের সকলের রংধনু কথা পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা প্রান্তকথার জন্য এবং বকুল ফুলের জন্য। সকল শহীদের নিয়ে তোমার আগামী খুব খুব আলোকিত হোক। থ্যাংক ইউ। আর রংধনু কথাকেও অনেক অনেক অভিনন্দন, অনেক অনেক শুভেচ্ছা। এই রকম ভাবে হই হই করে জার্নি চলতে থাকুক। থ্যাংক ইউ তোমাকে আমাকে ডাকার জন্য। আবার হবে, আবার আরেকদিন আমরা নিশ্চয়ই আড্ডায় বসবো। নিশ্চয়ই। ভালো থেকো, নমস্কার। আপনারা শুনলেন রংধনু কথার আজকের আড্ডা। আজকের অতিথি অনুপ্রভা দাস মজুমদার। অনুপ্রভার ওঠা পড়া, সুখ দুঃখের নানান কথা আমরা শুনলাম। অনেক কথা বাকি রয়ে গেল, আমরা কিছুটাই হয়তো আজকে শুনতে পারলাম, কিন্তু তার মধ্যে কিছু হলেও গভীরতা অনেক ছিল। একটু মন দিয়ে শুনবেন, পুরো ভিডিওটি যদি দেখেন, আমাদের অনুরোধ, আমরা অনেক কিছু জানতে পারবো। হয়তো আমার আপনার মনের অনেক প্রশ্ন আমরা থাকে করে উঠতে পারি না, তার অনেকটাই উত্তর আমরা আজকের এই পর্বে পাবো। আমাদের সাথে থাকবেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, এবং কেমন লাগছে আমাদের একটু যদি জানান কমেন্ট সেকশনে, আমরা খুবই আনন্দিত হব। সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আগামী পর্বে আবার দেখা হবে। নমস্কার।